আসসালামু আলাইকুম। ফিজিক্স অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমরা চলতড়িৎ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। দেখো এখন আমরা তড়িৎচালক বল এবং এই প্রবাহের মধ্যে সম্পর্ক বের করবো। একটু আগে আমরা তড়িৎচালক বল কি এটা কিন্তু আমরা জানছি যে তড়িৎচালক বলটাকে আমরা হচ্ছে কি ই দ্বারা প্রকাশ করি এবং এই তড়িৎচালক বল ই কলটা হচ্ছে কি ডব্লিউ বাই কিউ। তো এখন আমাদের এই তড়িৎচালক বল এবং প্রবাহের মধ্যে আসলে সম্পর্ক কি? তো আমরা এখানে দেখো একটা সরল বর্তনী আঁকছি। তো এই সরল বর্তনী একটা পরিবাহীকে আমরা একটা কোষের দুই প্রান্তের সাথে সংযুক্ত করছি। করার পরে এই তাহলে কি আর রোধের ভিতর দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হবে, আবার হচ্ছে কি এই কোষের ভিতর দিয়েও কিন্তু একটা তড়িৎ প্রবাহিত হবে। এই পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই পথটাকে আমরা বলি বহির্বর্তনী, আর কোষের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে কি অন্তর্বর্তনী। এখন এই পরিবাহীর ভিতরে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহকে যে বাধা দেয় সেটাকে আমরা বলছি হচ্ছে রোধ, যেটাকে আমরা বহিরোধ বলি, যেটাকে আমরা বড় হাতের হাত দ্বারা প্রকাশ করছি। আর এই কোষের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎ প্রবাহকে যে বাধা দেয় সেটাকে আমরা বলি হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ, এবং যেটাকে আমরা ছোট হাতের হাত দ্বারা প্রকাশ করছি। আর আমাদের এখানে ইটা হচ্ছে কি তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলটা কি দেখো, এখানে আমরা এই যে তড়িৎচালক বলটা এখানে কয়টা কাজে ব্যয় করা হচ্ছে। দেখো এই তড়িৎচালক বলটাকে একটা চার্জকে এই সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তো আমাদের তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলটা কিন্তু এখানে দুইটা কাজে ব্যয় হচ্ছে। একটা হচ্ছে কি এই বহিরোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতে একটা অংশ ব্যয় হচ্ছে, আবার এই অন্তরোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতে তাকে একটা অংশ ব্যয় করা হচ্ছে। তো এই বহিরোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতে যে ব্যয়টা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রান্তীয় ভোল্টেজ। সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রান্তীয় ভোল্টেজ বা প্রান্তীয় বিভব পার্থক্য। অর্থাৎ এই আর এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত করতে যে শক্তিটা ব্যয় হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে কি প্রান্তীয় ভোল্টেজ। এই প্রান্তীয় ভোল্টেজকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং এই ভি সমান হচ্ছে আমাদের আয়ন। অর্থাৎ এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হতে যে শক্তি ব্যয় হচ্ছে সেটাকে আমরা বলছি ভি, এবং ভি ইকুয়াল হচ্ছে আমাদের আয়ন। আর এই ই এর আরেকটা অংশ ব্যয় হচ্ছে এই কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতে। এই কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতে যে শক্তি ব্যয় হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে কি নষ্ট ভোল্টেজ। কারণ এই ভোল্টেজটুকু হচ্ছে আমাদের নষ্ট হয়ে যায়, নষ্ট ভোল্টেজ। তো সেটাকে আমরা ভি প্রাইম দ্বারা প্রকাশ করি। এই ভি প্রাইম ইকুয়াল হচ্ছে কিন্তু আয়ন। অর্থাৎ এর ভিতর দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি প্রাইম, এই ভি প্রাইম ইকুয়াল হচ্ছে কি আয়ন। তাহলে দেখো যে এই যে তড়িৎচালক শক্তি, এই তড়িৎচালক শক্তিটা কিন্তু দুইটা কাজে ব্যয় হচ্ছে। একটা হচ্ছে আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করতে ব্যয় হচ্ছে, আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ অর্থাৎ কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতে ব্যয় হচ্ছে। তাহলে আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা বলতে পারি যে ই ইকুয়াল টু আমাদের কি হবে ভি প্লাস ভি প্রাইম, অর্থাৎ প্রান্তীয় ভোল্টেজ এবং নষ্ট ভোল্টেজ, এই দুইটার যোগফলটা হবে হচ্ছে আমাদের মোট তড়িৎচালক বল। এখন দেখো আমাদের এই যে ভি ইকুয়াল টু আমরা জানি আইআর, আর ভি প্রাইম ইকুয়াল টু হচ্ছে এটাও আমাদের আয়ন। এখান থেকে যদি আমরা আইটা কমন নেই আর প্লাস আর, সো আমরা এখান থেকে বলতে পারি যে আই ইকুয়াল টু হচ্ছে কি ই বাই আর প্লাস আর। এটাই হচ্ছে আমাদের কোষের তড়িৎচালক বল এবং প্রবাহের ভিতরে সম্পর্ক। তো এই জিনিসগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো মনে হয় তোমরা 9-10-এও পড়ছো, বাট তারপরেও আমি আবার একটু দেখাই দিচ্ছি যে এগুলো কিন্তু অনেক সময় যদি এখানে আমাদের অভ্যন্তররোধ, কোষের যদি একটা অভ্যন্তররোধ থাকে আর তুমি যদি সেক্ষেত্রে যদি এখানে অভ্যন্তররোধটা না দাও, শুধু যদি লিখো আই ইকুয়াল টু ই বাই আর, তাহলে কিন্তু টোটালি কিন্তু জিরো পাবে। অর্থাৎ কোষের একটা অভ্যন্তররোধ থাকলে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতে একটা শক্তি ব্যয় হয়। এখানে যে তড়িৎচালক বলটা দেওয়া থাকবে সেই শক্তিটা কিন্তু এখানে ব্যয় হয়। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে লিখতে হবে যে আই ইকুয়াল টু হচ্ছে কি ই বাই আর প্লাস আর। এখন যদি আমাদের অভ্যন্তরীণ রোধটা শূন্য হয়, অর্থাৎ কোষের যদি কোনো অভ্যন্তরীণ রোধ দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই ইকুয়াল টু ই বাই আর। তাহলে দেখো এই যে তোমরা অনেকেই মনে কনফিউশন থাকে যে ই আর ভিটা আসলে কি। ভি কিন্তু হচ্ছে প্রান্তীয় ভোল্টেজ, অর্থাৎ পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো ভি এবং তড়িৎচালক বল এই দুটো কিন্তু এক না। ভি এরও একক ভোল্ট, ই এরও একক ভোল্ট, কিন্তু ইটা হচ্ছে কি মোট তড়িৎচালক বল, অর্থাৎ কতগুলো কাজে শক্তিটা ব্যয় হচ্ছে। আর ভি কিন্তু শুধু প্রান্তীয় ভোল্টেজ, অর্থাৎ ওই পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে যে বাধা দিচ্ছে, সেক্ষেত্রে যে শক্তিটা দরকার হচ্ছে বা ওই পরিবাহীর দুই প্রান্তে যে ভোল্টেজ সেটাকে আমরা বলি কিন্তু ভি। তো যখন হচ্ছে কোনো অভ্যন্তররোধ থাকবে না তখন ই আর ভি আমরা একই ধরতে পারি, কিন্তু অভ্যন্তররোধ থাকলে কিন্তু ই আর ভিটা কিন্তু এক না।
সো এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখবে যে এখান থেকে এটা কিভাবে আসে, যে প্রান্তীয় ভোল্টেজ কি আর নষ্ট ভোল্টেজ কি। অনেক সময় শুধু এরকম একটা পরিবাহী দিয়ে বলবে যে এটা প্রান্তীয় ভোল্টেজ বের করো বা এটা নষ্ট ভোল্টেজ বের করো, এরকম আলাদাভাবেও কিন্তু এখান থেকে বের করতে বলতে পারে। তো এই জিনিসটা একটু তোমরা দেখবে, এই সূত্রটা একটু মনে রাখবে। এই যে তড়িৎচলক বল এবং প্রবাহের ভিতরে যে সম্পর্ক I = E/R + R + R। তো এখন তোমাদের আমি স্থির তড়িৎ যখন করাইছিলাম সেখানে তোমাদের ধারকের সমবায় সম্পর্কে পড়াইছিলাম। তো তোমরা একটু আমাকে একটু কমেন্টে জানাও যে ধারকের সমবায়টা কয় ধরনের ছিল, সেটা একটু জানাও। আমরা সেটা যদি তোমরা ভালো বলতে পারো বা সেটা সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে, তাহলে তোমরা এখন রোধের সমবায় সম্পর্কেও ঠিকমতো বলতে পারবে। সো ওকে, দেখো আমাদের রোধের সমবায়। তো আমাদের এই রোধের সমবায় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি শ্রেণী সমবায় আর একটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়টা কি? শ্রেণী সমবায়টা আমরা বলছি যে কতগুলো রোধ যদি পরপর এমনভাবে সাজানো হয় যে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এভাবে যদি পরপর সাজানো থাকে তবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় দেখো, শ্রেণী সমবায় একে আমরা একটা ব্যাটারির সাথে সংযুক্ত করছি। এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এদের প্রত্যেকের কিন্তু বিভব পার্থক্যটা আলাদা থাকে, এদের বিভব পার্থক্যটা কিন্তু প্রত্যেকের আলাদা। আমরা ধরে নিচ্ছি যে R1 এর বিভব পার্থক্য হচ্ছে V1, R2 এর বিভব পার্থক্য হচ্ছে V2 এবং R3 এর যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য আমরা ধরে নিলাম হচ্ছে কি V3। এবং এই যে মোট বিভব যে V, এই V2 হবে এখানে যতগুলো বিভব আছে এদের যোগফলের সমান। আমরা লিখতে পারি V1 + V2 + V3। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব কেমন থাকে। আবার দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এদের প্রত্যেকের মধ্য দিয়ে কিন্তু এই প্রবাহের যে মূল যে তড়িৎ প্রবাহ, সেই প্রবাহটা কিন্তু এই R1, R2, R3 এর ভিতর দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ এখানে যতগুলো রোধ আছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যতগুলো রোধ থাকে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মানটা কিন্তু একই থাকবে। অর্থাৎ I কি হবে, একই থাকবে। একই থাকবে বলতে কি প্রত্যেকটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মানটা কি থাকবে, একই থাকবে। এখন এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমাদের তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ যেহেতু RS যদি হয়, তাহলে এদের তুল্য রোধ বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হবে হচ্ছে কি R1 + R2 + R3। এখন যদি এখানে তিনটা না থেকে যদি n সংখ্যক রোধ থাকে, তাহলে আমরা এখানে লিখব .rn। আমরা লিখতে পারি R1 + R2 + R3 .rn। তখন এখানে আমরাও লিখতে পারি যে প্লাস, এখানে বিভব পার্থক্যটা হবে হচ্ছে কি Vn। তো এই হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে যে তুল্য রোধ নির্ণয় ফর্মুলাটা কি, এর বিভবটা কি। বিভব এখানে প্রত্যেকটা বিভব আলাদা আলাদা থাকে। যখন রোধগুলো শ্রেণী সমবায় থাকবে তখন তাদের প্রত্যেকের বিভবটা কি হবে, আলাদা হবে। আর এদের প্রত্যেকের মধ্য দিয়ে কি হয়, একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। সমান্তরাল সমবায়টা কি? সমান্তরাল সমবায় দেখো এখানে কিন্তু সবগুলো কিন্তু ক্যাপাসিটরের সাথে মিল আছে, বাট ফর্মুলাগুলো কি হচ্ছে ক্যাপাসিটরের একটু উল্টা। সমান্তরাল সমবায়টা কি? সমান্তরাল সমবায় আমরা বলছি যে কতগুলো রোধ যাদের প্রথম প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলো যদি অপর একটা নির্দিষ্ট বিন্দুতে এভাবে যদি সংযুক্ত থাকে, তাহলে সেই সমবায়কে আমরা বলবো হচ্ছে কি সমান্তরাল সমবায়। তবে এখানে R1, R2, R3 এদের প্রথম প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এবং বাকি প্রান্তগুলো কিন্তু অপর একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত আছে। সুতরাং এটাকে আমরা বলছি হচ্ছে কি সমান্তরাল সমবায়। এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এখানে তড়িৎ প্রবাহটা কি হয় দেখো, এই তড়িৎ প্রবাহটা এই বিন্দুতে আসার পরে সে এখানে কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ এটা হবে I1, এটা I2, এটা কিন্তু I3। এই আলাদাভাবে প্রবাহিত হয়ে সে আবার এখানে যখন ফিরে আসে তখন মোট প্রবাহ I হয়ে কিন্তু এখানে তড়িৎ কোষে কিন্তু সে ফিরে আসে। তাহলে এক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে মোট প্রবাহ, সেই প্রবাহটা হবে I1 হচ্ছে কি I1 + I2 + I3। এখন এটা যদি n সংখ্যক হয় তাহলে এটা হবে হচ্ছে কি In। দুই নম্বরে দেখো এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে R1, R2, R3 এদের প্রত্যেকের বিভব পার্থক্যটা সবসময় কি থাকে, একই থাকে। অর্থাৎ এখানে যেমন তড়িৎ প্রবাহ একই ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি থাকে, তার বিভব অর্থাৎ V কি থাকবে, একই থাকবে। অর্থাৎ এই R1, R2, R3 এদের প্রত্যেকের বিভবটা হবে কি
এই প্রবাহের যে মোট যে বিভবটা হবে, এই বর্তনীর যে মোট যে বিভবটা হবে, সেই বিভবটা R1 R2 R3 এর ভিতর দিয়েও প্রবাহিত হবে। এই জন্য হচ্ছে কি ভিটা আমাদের কি থাকছে, একই থাকছে। আর 3 নম্বরে আমাদের যদি এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি আরপি হয়, যেহেতু প্যারালাল সার্কিট, এই জন্য এটাকে আমরা আরপি দ্বারা প্রকাশ করব। তো সেক্ষেত্রে আমাদের তুল্য রোধ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি 1/R2 = 1/R1 + 1/R2 + 1/R3। এখন যদি এটা n সংখ্যক হয় তাহলে আমরা এখান থেকে দলটা লিখতে পারি 1/Rn। এই হচ্ছে আমাদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এটা আমাদের যখন আমরা সার্কিট যখন অ্যানালাইসিস করব, এই সার্কিটের অঙ্ক যখন আমরা করতে যাব, তখন আমাদের এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলে তোমরা কিন্তু সার্কিটের অঙ্কগুলো করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে। এই জন্য আমি এই দুইটা জিনিস পাশাপাশি এঁকে এই বৈশিষ্ট্যগুলো একটু লিখে রাখলাম। তো এখান থেকে তোমরা এটা একটু মনে রাখবে, এবং এখান থেকে অনেক সময় আসে যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের মধ্যে পার্থক্য লিখো। এই পার্থক্য থাকলে তোমরা এই যে আমি এখানে যে কথাগুলো লিখছি, যে 3-4টা পয়েন্ট লিখছি, এই পয়েন্টগুলোই কিন্তু তোমরা লিখে দিলে কিন্তু এটার পার্থক্যটা হয়ে যায়। তো আমার মনে হয় তোমরা যে কোনো সার্কিট দেখলে তার সেটা কোন সমবায় আছে, শ্রেণীর সমবায় আছে নাকি সমান্তরাল সমবায় আছে, সেটা মনে হয় তোমরা ইজিলি বুঝতে পারবে। তো তুল্য রোধও নির্ণয় করতে পারবে। দেখো আমরা যখন কোনো সার্কিট অ্যানালাইসিস করতে যাব, তো সেই সার্কিট অ্যানালাইসিস করার সময় বা বিভিন্ন ভোল্টেজ বা রোধের মানগুলো বের করার সময় আমরা কিছু শর্টকাট একটু টেকনিক ফলো করব। তো সেরকম আমাদের একটা নীতি সম্পর্কে আমরা একটা জানবো, যেটা হচ্ছে কি বিভব বিভাজক নীতি।